শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলো সংসারের সমস্ত কাজকর্মগুলো শেয়ার করতে থাকি। প্রথমে বেডশিটটা উঠিয়ে নিলাম, আর এখন পরিষ্কার একটা বেডশিট পেতে দেব। এই ঘরের বেডশিটটা খুব একটা তুলি না, কারণ কি জানো তো, এখানে সিমরান শুধু শোয়ার টাইমে এসে ঘুমায়, তাছাড়া কিন্তু এই ঘরটা ব্যবহার করে না বললেই চলে। তো যাই হোক, আমি এই ঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর বাচ্চা কাচ্চা এমনিতেও কম থাকে এই ঘরে, আর সিমরানের যেহেতু এই ঘরেই পড়াতে আসে, ওই কারণে কিন্তু এই ঘরটা মোটামুটি সবসময় টিপটাপ রাখি। তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর আমার অনেক বেডশিট একসঙ্গেই না সব ছিদ্র হয়ে গেছে। এগুলো অনেক বছর আগে একসঙ্গে অনেক করে কেনা ছিল, আর এখন গিয়ে সব একসাথেই না নষ্ট হয়েছে। তো যাই হোক, যেভাবে যতটুকুনি খারাপ ভালো যাই জিনিস আছে সেগুলো দিয়েই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটগুলোর কাজ বোধহয় এবার শেষ। ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে উপরে ওঠার সময় চলেই এসছে। তো যাই হোক, আগের দিন রাতে আমি বক্সটা গুছিয়ে নিয়েছি। ওপরে যত জিনিসপত্র শীতের আর কি আমি ওখানটাই রাখতাম। তো এত পরিমাণে নোংরা হয়েছিল, তার মানে সমস্ত জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেই বক্সের জামা কাপড়গুলো পরিষ্কার করে সরিয়ে গুছিয়ে এটা ওটা করে মোটামুটি বক্সটা ফাঁকা করে নিয়েছি। বাদ দেওয়া যেগুলো ছিল ফেলে দিয়েছি, আর যেগুলো মোটামুটি ব্যবহার করা যাবে সেগুলো একটা কার্টুনে করে, কাগজের যে কার্টুনগুলো হয় তাতে করে ভরে রেখেছি। তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন দেখো ব্ল্যাঙ্কেটগুলো এর মধ্যে তুলে দেব। তো ব্ল্যাঙ্কেট, লেপ, বালাপই যাই বলো সবটা আমি এর মধ্যেই রেখে দিই। তো এই বক্সটা করে আমার যে কি সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। পরে একসময় এর ভিতরে উঠে এগুলোকে বস্তায় ভরে রেখে দেব। আবার যখন আর বছরে ব্যবহার করব, তখন রোদ্রে দিয়ে নাকফল টাকফল দেওয়া থাকে, তো কোনো রকম ইঁদুর পোকামাকড় কিন্তু ওর মধ্যে থাকে না। আমি অনেকের বাড়িতেই দেখেছি ইঁদুর, তেলাপোকা এটা ওটা থাকে, কিন্তু কেন জানি না আমাদের এই বাড়িতে কিন্তু সেরকম উপদ্রব নেই। ছোট ছোট ইঁদুরও হয় না, কিংবা তেলাপোকা, ছারপোকা এগুলো আমি দেখি না। তো আগের দিনের ব্লগে আমি বলেছিলাম শীতের জিনিসপত্র, লেপকাথা যা আছে ওপরটাই তুলে দেব। তো নোংরা থাকার কারণে তুলতে পারিনি। ওগুলোকে রাতে পরিষ্কার করে নিয়ে আজ ওই লেপ, কাঁথা, ব্ল্যাঙ্কেট আর কি, যেগুলো এখন লাগবে না আপাতত, ওর মধ্যে তুলে দেব। তবে কি জানো তো, ব্ল্যাঙ্কেটগুলো একটু না কেচে তুললে হবে না। আর ব্ল্যাঙ্কেটগুলো এখন যেহেতু বাক্স ফাঁকা আছে, বাক্সর মধ্যেই রাখবো। এখানে হাজব্যান্ডের সাদা পাঞ্জাবি, লুঙ্গি আর নামাজের পাটি একসাথে করেই রাখলাম, যাতে করে নামাজ পড়তে যাওয়ার সময় আর কোনো কিছু খুঁজতে না হয়। শীতের সময় বাচ্চাদের যেই পরিমাণে জামা কাপড় বাইরে বার করতে হয়, তার তো কোনো ঠিক নেই। তো এখন চেয়ার ফাঁকা হয়ে গেছে, বাক্সের উপরে একটা ঝুড়ি ফাঁকা হয়েছে, আরও অনেক কিছুই ফাঁকা হবে। তো প্রত্যেক দিন এই হাতে খাটের তলাটলাগুলো একেবারে গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। পাশের ঘরে যাব, ওই ঘরটায় সমস্ত কাজকর্ম পড়ে আছে। আর এখন যেহেতু প্রচণ্ড মশা, রোজ কিন্তু মশারি টাঙিয়েই কাজ করতে হয়। তো সন্ধ্যাবেলায় যদি কোনো কাজ করি তো মশারির ভিতরেই বসে করতে হয়। যাই হোক, এই কিছুদিন একটু মশা থাকবে, তারপরে যখন পুরোপুরি পাখা চালানো যাবে তখন মশাটা অতটাও লাগে না। তো সুন্দর করে আগে জানালা খুলে দিলাম, সুন্দর ফ্রেশ একটা বাইরের হাওয়া আসবে। তারপরে একে একে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। ব্ল্যাঙ্কেটগুলো রাখছি ঠিকই, গায়ে দেওয়া লাগছে না, তো পায়ের দিকটাই খুলে রেখে দিই। এইভাবে এখন সুন্দর করে দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিই। 2-1 দিন বাদে সুন্দর রোদ্দুর উঠলে এগুলো কেচে ধুয়ে একেবারে তুলে দেব। আর বাক্সের ভিতরে কটা কাঁথা আছে, ওগুলোকে দেখি বার করে নিতে হবে। তো চলো ছোট্ট ছোট্ট করে সব কিছু ভাঁজ করে রেখে দিলাম। খাটের ওপরে গ্যাদারিন দেখতেও কিন্তু একদম ভালো লাগে না, যার কারণে সব কিছু সরিয়ে খাটটা পুরো ফাঁকা করে রাখছি। তো যাই হোক, ওপরে এই যে হলুদ কালারের একটা বেডশিট পেতেছিলাম, এইটা পাতার কারণে কিন্তু সাদা বেডশিটটা অতটাও নোংরা হচ্ছে না। শুধু সাদা বেডশিট পেতে রাখলে বাচ্চা কাচ্চার বাড়িতে এত নোংরা হয় কি বলবো। যাই হোক, ওই কারণে এবার যে কটা বেডশিট কিনছি সবগুলো ডিপ কালারেরই কিনছি, যাতে করে পেতে রাখলেও অতটা অসুবিধা না হয়। এখন ঘরের ভিতরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, আর ড্রেসিং টেবিলের সামনেটা এই হাতে একেবারে মুছে পরিষ্কার করে নেব। খাটটা টান টান করে গোছানোর পরে দেখো পুরো ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গাটা এরকম একটু সুন্দর করে গোছানো থাকলে তারপরে গিয়েই মনে হয় ঘরের অর্ধেক কাজ যেন শেষ হলো।
তোমরা সকলেই আমার উনুনে রান্না, তারপরে উঠোন ঝাড়ু দেওয়া, উনুন লেপা এগুলোকে দেখতে অনেক ভালোবাসো। আমিও চেষ্টা করব আমার রান্নার জায়গা, উঠোন সব জায়গাগুলোকে আরও সুন্দরভাবে ক্লিনিং করে একটু অন্যরকম লুক দেওয়ার। যাই হোক, একটু সময় লাগবে, তারপরেও চেষ্টা করব টুকটুক করে এই কাজগুলো এগিয়ে রাখতে। বর্ষার আগে যতটা কাজ সম্পূর্ণ করে রাখা যায়। এখানে ঈশার ব্যাগটা গুছিয়ে নিলাম। ওকে যেহেতু এক্ষুনি স্কুলে নিয়ে যাব, ব্যাগপত্র গোছানো থাকলে যাওয়ার টাইমে অতটাও না আর চাপ থাকে না। বারান্দার আনাজ কানাজ সবটাই খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপরে পুরো বারান্দা পরিষ্কার করে রান্নাঘরে যাব। ল্যাপা মোছার কোনো কাজই এখনও না হয়নি, তো ওই কাজগুলো সারতে হবে। তার সঙ্গে তো রান্নার একটা ঝামেলা আছে। এখন যেহেতু রোজার মাস, তো ওই কারণে সকালেই করে আর রান্নাটা করে রেখে যাচ্ছি না। একদম বলতে পারো 2টা-2:30 বাজলে তারপরে রান্না করছি, স্কুল থেকে বাড়িতে আসার পরে। তো সুন্দর করে বারান্দাটাকে একদম পুরো ক্লিনিং করলাম। ল্যাপা মোছার কাজ আছে, পুকুর ধার থেকে গিয়ে একটু মাটি আনতে হবে। রোজ না অল্প একটু একটু করে মাটি আনি আর লেপে দিই। একসঙ্গে যদি বেশি করে মাটি এনে রেখে দিই ভিজিয়ে, তাহলে কিন্তু মাটিগুলো কালো হয়ে যায়। আর সিমরান স্কুল থেকে বাড়িতে এসছে, আজ ওদের স্কুলে খিচুড়ি দিয়েছে, আমাকে সেটাই দেখাচ্ছিল। ওদের স্কুলে সপ্তাহে একদিন করে খিচুড়ি দেয় ডিম সিদ্ধর সাথে। এত ভালো লাগে কি বলবো। একটু হালকা মিষ্টি মিষ্টি আর সঙ্গে ঝাল ঝাল অনেক রকম সবজি দিয়ে বানায়, বেশ ভালো লাগে। তো খিচুড়িটা যেদিন দেয় ও সেই দিন টিফিন কৌটো ভর্তি করেই নিয়ে আসে। এখন দুজনে মিলে ঘরে গিয়ে খিচুড়িগুলো ভাগ করে খাবে। তো ঈশাকেও বলছিল ওর থেকে একটু নিতে। তো যেহেতু একটু ঝাল ঝাল হয়, বেশ ভালোই লাগে। ঈশা একটু কম খায় ঝালের কারণে। এই যে জোড়া উনানটা, এটা ভাঙতে গিয়েও ভাঙতে পারছি না। এই উনানের মাটিতে এত পরিমাণে নোনা লেগেছে, যখনই লেপছি একদম এক চটনা করে ভেঙে ভেঙে উঠে পড়ে যাচ্ছে। এটা 8 বছরে কত কষ্ট করে বানিয়েছি, 1 বছর যেতে না যেতেই বাজে অবস্থা। কোনো কোনো জায়গায় তো 7-8 বছর করে উনান হয়ে যায়, তারপরেও এরকম সুন্দর যত্ন করলে কিছুই হয় না। আর আমি এত যত্ন করেও না রাখতে পারছি না। ইচ্ছে তো আছে এবার উনান বানাবো উঁচু করে, যাতে করে বর্ষায় পানি না ওঠে আর বৃষ্টির পানিতে ভিজে না যায়। তো এখানে অনেক সমস্যা। বর্ষাকালে যেমন তলা থেকে পানি ওঠে, আর সেরকম আমার চালটা খারাপ। একদম একবার বৃষ্টি হলে একদম উনান টুনান ভিজে না, রান্নার কোনো রকম অবস্থাই থাকে না। কোনো রকম কষ্ট সৃষ্টি করে যদিও বা একটু উনান ধরাই, অনেক সময় লেগে যায়। ভিজে উনানে কাঠ দিলে কখনো কি জ্বলে? তো এই বছর বর্ষাকালে যে কি কষ্ট করে রান্না করেছি, এইবার চেষ্টা করছি যাতে করে জায়গাটা ঠিক করে নিতে পারি। অনেক টাকার দরকার, তো অনেক মাটি তুলতে হবে, চালটা নামাতে হবে, নতুন অ্যালবেস্টারের চাল পাততে হবে, আর সেই সঙ্গে একেবারে মেঝেও করে নেব। ওই কারণে একটু ভাবনায় চিন্তায় আছি। কিছুদিন যাক, কিছু টাকা এক জায়গায় করে তারপরে এই কাজগুলো একেবারে হাত দেব। তো এখন চলে এসেছি বাসনের পাহাড় মাজতে। আর আমি যেহেতু উনানে রান্না করি, অনেকগুলো করে কালির হাঁড়ি পাতিল হয়, তো সেগুলোকে মাজতে কিন্তু অনেকটা সময় লাগে। আর কালির হাঁড়িকুড়ি মাজলে একদম হাত নখ পুরো কালো হয়ে যায়। তোমরা অনেকেই বলো যে আমরাও তো কত কাজ করি, বাসন মাজি, আমাদের হাত এরকম কালো হয় না, তোমার নখের ধারগুলো কালো হয় কেন? দেখো 2-3 বার করে কালির যে হাঁড়িকুড়ি এগুলো মাজলে কিন্তু নখ কালো হবেই। আর প্রত্যেক দিন তো 2-3 বার করে নখ পরিষ্কার করা না সম্ভব হয় না। বিশেষ করে নারকেল পাতা দিয়ে জাল দিলে কিন্তু উনানে অনেক কালি হয়, কিংবা এমনি পাতা খোলা দিয়ে আর কাঠ দিয়ে রান্না করলে কালিটা একটু কম হয়। তো এইভাবেই চলি আর কি, যাতে করে সংসারে একটুখানি সেভ করতে পারি, পয়সা কড়ি বাঁচিয়ে যে কোনো একটা কাজে লাগাতে পারি। এইভাবেই বুদ্ধিসাদ্ধি করে চলি। বুদ্ধির সঙ্গে যদি একটু কম খরচে সংসার চালানো যায়, সেই সংসারে উন্নতি আসবেই। বেহিসাবি খরচা শুধু যে আমাদের মস্তিষ্ক নষ্ট করে সেটা কিন্তু না, সেটা আস্তে আস্তে আমাদের লোভ বাড়ায়, তার সঙ্গে মনে একটা অস্থিরতা কাজ করে। তুমি একবার দেখবে বেহিসাবে খরচ করে অনেক জিনিস কিনলে মনে কিন্তু কিছুক্ষণের জন্য শান্তি পাবে, কিন্তু কিছুক্ষণ বাদ থেকে দেখবে আবারও মনে হবে কিছুদিন বাদে যে ওইটা কিনতে পারলে বোধহয় আরও ভালো হতো, অথচ সেই জিনিসটা তোমার কোনো দরকারই নেই। তো এই যে বেহিসাবি খরচাগুলো একবার করতে করতে পরের বার আরও বেশি কিছু নিই, তারপরের বার আরও বেশিটা বেহিসাবি খরচা করি। এই করতে করতে যখন হাত সরে যায়, তারপরে পয়সা না পেলে তখন মাথা খারাপ হয়ে যায়। তো প্রত্যেক সংসারেই উচিত বেহিসাবি খরচটা যদি একটু কমাইয়ে আমরা যদি হিসাবের মধ্যে চলি,
সেই সংসারে উন্নতিটা হতে না একদমই সময় লাগে না। যতই কম খরচ হোক, তো সেটার উপরে নির্ভর করেই আমাদের প্রত্যেকেরই চলা উচিত। আমি তোমাদের কোনো জ্ঞান দিচ্ছি না কিংবা বোঝাচ্ছি না, যেগুলো আমার জীবনে ঘটেছে আর যেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, বুঝেছি, আর সেই জিনিসগুলো বাদ দিয়ে এখন অন্যভাবে চলা শিখেছি। আমি তোমাদের সেই টিপসগুলোই না শেয়ার করি, যাতে করে তোমাদেরও একটু কাজে আসে, আমার মনটাও একটু হালকা হয় এই কথাগুলো শেয়ার করতে পেরে। ইউটিউবের এই প্ল্যাটফর্মটা, এখানে যে তোমরা আমার ছোট্ট একটা জায়গা করে দিয়েছো, এটাই আমি অনেক কৃতজ্ঞ। আর এখানে এসে আমি যে দুটো মনের কথা শেয়ার করতে পারি, আর তোমরাও তোমাদের নিজস্ব কথা, গল্প যেগুলো আমার সাথে শেয়ার করো, অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি যেগুলো থেকে আর কি আমরা একটু একটু করে বদলাতে পারি নিজেদেরকে, কিংবা যেখান থেকে একটু উন্নতি করতে পারি, সেই সকল দিকগুলো তোমাদের সামনে আনতে। তো যাই হোক, দেখো এদিকে আমার প্রেসার কুকারটা, এটাও কিন্তু উনানে রান্না করেছিলাম, অনেক কালিকুলি হয়েছিল, ওটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এগুলোর পিছনে একটু বেশি সময় দিতে হয়, তাহলে কালিগুলো পরিষ্কার হয়। এখানে আমাদের পাড়া প্রতিবেশী একটা যা এসে আমার সাথে কথা বলছিল, আর আমি কিন্তু পুকুরে বাসন মাজছিলাম। এখন সেও চলে যাচ্ছে। আমরা সবাই পরের ঘরের মেয়ে, এখানে সংসার করতে জাস্ট আছি। তো যাই হোক, সবাই একসঙ্গে থাকতে থাকতে বহু বছর ধরে এখন এমন একটা বন্ধুত্ব হয়েছে, হয়তো কোনো রক্তের সম্পর্ক না, কিংবা কোনো যা দেই যে এমন কিছু না, তারপরেও দিনের একটা সময় আমরা সবাই গল্প করা, আড্ডা দেওয়া, সমস্ত কিছু হতে থাকে। আর কার কী সমস্যা এক জায়গায় বসে আলোচনা করা, এগুলো অনেক ভালো লাগে। আর সকলেই কিন্তু আমার বাড়িতে আসে। তো যাই হোক, এখন উঠানটা ঝাড়ু দিয়ে আমার যে মুরগির ডোকটা আছে, এটার মধ্যে বেশি করে ছাই দিয়ে দিলাম, আর পোটেটাকে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই পোটেটা দিনের ভিতর যে কতবার মুছতে হয় তার ঠিক নেই। সমস্ত কাজকর্ম করে গুছিয়ে ঈশাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আর এখন দেখা হচ্ছে সেই বিকালবেলা তোমাদের সাথে। এখন কারেক্ট 3টে বাজে। তো এই যে রোদ্দুরটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ বাদে রোদ্দুরটাও চলে যাবে। তো চলো এখন রান্নাটাও বসিয়ে দিই। আজ আমি একটু মাংস করব, আর বাড়ির সিম আছে অনেকগুলো, সেগুলো কিছুটা কেটেছি সিমের চচ্চড়ি বানাবো বলে। তো চলো একে একে রান্নাগুলো সারি। আর যেহেতু আমি নারকেল পাতা দিয়ে জাল দিই, ওই কারণে আমার 2 হাত একটানা চালিয়ে যেতে হয়। এক হাত দিয়ে রান্না নাড়তে হয়, আর এক হাত দিয়ে জাল দিতে হয়। তবে মেঘলা মেঘলা করছে, কখনো বৃষ্টি নামতে পারে। কিছুটা কাঠপাতা আমাকে আগে থাকতে না তুলে জোগাড় করে রাখতে হবে। তো এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসগুলোকে তুলে দিলাম। তো মুরগির মাংস আছে, একটু বেশি করেই রান্না করছি। এই যে রোজার সময়টা না, এই সময়টা মাংস দিয়ে হলে সন্ধ্যাবেলা কিন্তু ভাত খেতে ভালো লাগে। তো ঝাল ঝাল করেই বানাচ্ছি। আমার যেহেতু প্রচণ্ড জ্বর, ঠান্ডা, কাশি, তো ঝাল ঝাল মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর মাংসের সঙ্গে আলুগুলো একেবারে কষিয়ে নিচ্ছি, আলাদা করে না আর ভাজা করে নিচ্ছি না। আর এই পাতা দিয়ে জাল দিতে গেলে এত দারুণ তাড়াতাড়ি রান্না হয়, তার সঙ্গে কিন্তু জালটাও বারবার ঠেলে দিতে হয়। এখানে মাংস আলুটা একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে। আলুগুলো যেহেতু বেশ গোটা গোটা সাইজের, গলতে কিন্তু একটু লেট হবে, ওই কারণে ঢাকনি চাপা দিয়ে আস্তে আস্তে জাল দিতে থাকবো। তো দেখো আস্তে আস্তে কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছে। আর মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়ার আগে বিরিয়ানির মশলা কিনেছিলাম আমার বাড়িতে। এটা হচ্ছে আমি একটা বাসমতি রাইস কিনেছিলাম, তার সঙ্গে দিয়েছিল, একসঙ্গে প্যাক করেই কিনেছিলাম। তো অনেক দিন করে হয়, অনেকগুলো প্যাকেটের ছিল, তার একটা ছিল গুঁড়ো মশলা, আর একটা মাংসে দেওয়া মশলা ছিল। তো দুরকম মিলিয়ে দেওয়া ছিল, অনেক ভালো হয় এগুলো। তো ওপর থেকে গরম মশলা, জিরের গুঁড়ো এগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আর কড়াটা ওই পাশে বসিয়ে আস্তে আস্তে হতে দিয়েছি। মাংসের কালারটা সুন্দর চলে আসবে, তারপরেই নামিয়ে নেব। আর এদিকে সিম চচ্চড়ি করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে সিম আর মিসলি তোলা আছে একসঙ্গে দিয়ে দিলাম। আর চলো অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তার মধ্যেই হয়ে যাবে। তো এটাকে আমি খুব বেশি কষাই না, এটাই নুন হলুদ দিয়ে চাপা দেওয়া থাকবে। এভাবে আস্তে আস্তে নেড়ে নামিয়ে নেব। ঘরে এসে দেখি ক্যাবিনেটের তলায় এতগুলো ডিম। মুরগিটাকে তুলে দিতেই আমি দেখি এত ডিম। আজ কটা দিন ধরে ডিম পারছিল না, আমি ভাবছিলাম ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। দেখছি ক্যাবিনেটের নিচের থাকায়
যেখানে বাদ দেওয়া জামা কাপড় থাকে। এখানে এতগুলো ডিম পাড়া, একটা ডিম তো ফেটেও গেছে। চলো সন্ধ্যা ইফতারির সময় দেখা হচ্ছে। প্রায় ইফতারিটা খাওয়া শেষ, তখন মনে পড়লো একটু শেয়ার করি। তো যাই হোক, হাজবেন্ডকে ভাত দিয়ে দিয়েছি। আমি একটু দেরি করেই ভাত খাই, ওই কারণে এখন আমি ইফতারিটা করে নেব। দেখা হচ্ছে নতুন সুন্দর একটা পরের ব্লগে। ততক্ষণ সকলের পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।